নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। তবে শুরুতেই নজর রাখবো আজকে জঙ্গিদের আত্মসমর্পণ এবং তারা যে অস্ত্র তারা সবটাই ফেরত দিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন অস্ত্র। এনএলএফটি এটিটিএফ জঙ্গিদের শান্তি চুক্তির পর বা ত্রিপাক্ষিক চুক্তির পর আজকে তারা আত্মসমর্পণ করলো তাদের অস্ত্র। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেই আত্মসমর্পণ করেছে এটিটিএফ জঙ্গিরা। উত্তর পূর্ব নিয়ে ইউনূসের হুমকি রয়েছে, তারপর জঙ্গি সমস্যা বড় সাফল্য পেল রাজ্য সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জঙ্গিদের আত্মসমর্পণ এবং রীতিমতো যে 4 দশকের যে একেবারে জবনিকা পতন হলো, আজকে প্রায় 400 জঙ্গিদের বৈরীদের বিশেষ করে আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরে আসা, এই নিয়ে কি ভাবছেন, কি মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা? প্রথমেই শোনাবো। আমি তো প্রথমেই এর বিরোধী যে এই যে সারেন্ডার নাটকগুলো হয়, সেই সারেন্ডার নাটক দিয়ে একটা জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে যে স্বাধীনতাকামী বিদ্রোহীরা আছে, এরা এই ভারতের অনেক ক্ষতি করে ফেলেছে। কোটি কোটি টাকা ব্যয় করে প্যারামিলিটারি ফোর্স পুষতে হচ্ছে অন্তত এদের জন্য। তারপরে এরা যখন অনেক খুন খারাপি, অনেক অগ্নিসংযোগ করে যখন সারেন্ডার করে, তখন এদের ভালো প্যাকেজ দেওয়া হয়। সেই প্যাকেজটা নর্থ ইস্ট রিহ্যাবিলিটেশন প্যাকেজ। তো সেই প্যাকেজ পেয়ে এরা আরো উৎসাহিত হয় যে চাকরি বাকরির দরকার নেই, একবার যদি কোনো একটা কিছু করতে পারি তাহলে তো এভাবে জীবনযাত্রা করতে পারবো। শক্ত হাতে এদের না ট্রিট করলে কিন্তু নর্থ ইস্টের কোনো ভয় নেই, কিন্তু এই লোকগুলো কিন্তু ভারতের অনেক ক্ষতি করে দেবে। কিন্তু তো আমি এই যে সারেন্ডার গুলো করবে, কদিন পরে আবার আরেকটা গ্রুপ তৈরি হবে, আবার অস্ত্র হাতে নেবে। আর অস্ত্রটা খুব ইজিলি নর্থ ইস্টে পাওয়া যায়, কারণ মায়ানমার এবং থাইল্যান্ড থেকে অনেক অস্ত্র আসে এখানে। তো আমি এখানে কোনো একটা আলাদা কোনো সিগনিফিকেন্স খুঁজে পাচ্ছি না এই যে সারেন্ডারের পেছনে। আমরা দেখতে দেখতে আজকে প্রায় 30 বছর ধরে এইসব নাটক দেখে আসছি। সারেন্ডার করছে খুব উৎসাহ। এটা সাফল্য নয়, এটা আমাদের একটা লজ্জা। এই যে যারা দিনরাত খুন খারাপি করে, এই যে অগ্নিসংযোগ করে নিরীহ মানুষদের মেরে তারপরে এখন হিরোর মতো মর্যাদা পাচ্ছে এবং প্যাকেজ পেয়ে যাচ্ছে, এটা আমি কোনো মতেই সমর্থন করি না। এরা না থাকলে এদের পুলিশ দিয়ে ট্রিট করা হতো, এদের আর্মি দিয়ে ট্রিট করা হতো, কিন্তু এরা সারেন্ডার করে ফেলেছে। আমরা এটাকে সাকসেস বলছি, ইট ইজ নট এ সাকসেস। এটা আমাদের একটা যারা মরেছে বা যাদের কাছে আমরা কিভাবে কি উত্তর দেবো, তাদের কাছে আমরা যারা বিচার পাইনি এখনো, যাদের বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, বাচ্চারা হারিয়েছে, তাদের আমরা কি জবাব দেবো? এই যে এভাবে দিনের পর দিন খুন জখম করে, সাধারণ একটা লোক যদি খুন জখম করে ওর যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়ে যায়, ও কোনো ছাড়া পায় না। কিন্তু এরা দিনের পর দিনের থেকে অনেক বেশি অপরাধ করে এরা ছাড়া পেয়ে যাচ্ছে। এবং এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এখানে দেখছি রাইট টু ইকুয়ালিটি বলতে কিচ্ছুই নেই। আর্টিকেল 14 যেটা আছে রাইট টু ইকুয়ালিটি, সেটা একটা মানে কাগজপত্রই আছে, কিন্তু একই দেশের একই লোক খুন করলে যাবজ্জীবন ফাঁসি হয়, আর একটা 4-5টা খুন করলে অনেক কিছু আরো গ্রেভ অফেন্স করলেও রাজকীয় সম্মান পায়। তো সেটা আমি বুঝতে সেক্ষেত্রে মনে করছেন যে এই আত্মসমর্পণ আগামী দিনে উত্তর পূর্বের জন্য খুব একটা ভালো সংকেত নয়, বা উত্তর পূর্বকে কোনোভাবে শান্ত করার প্রয়াস না সেটা? উত্তর পূর্বাঞ্চলে বারবার আমরা দেখছি বিভিন্নভাবে আত্মসমর্পণের নাটকগুলো হচ্ছে। একটা দীর্ঘদিন খুন খারাপি চালিয়ে, দীর্ঘদিন পুলিশ আর্মিদের মেরে তারপরে ও সারেন্ডার করে বড় বড় প্যাকেজ পেয়ে যাচ্ছে। যারা মরেছে এরা পায় 5,000 টাকা, আর যে খুন করেছে ওদের পায় 5 লাখ 10 লাখ টাকা। একই দেশের নিয়ম। তো এখানে এই যে উত্তর পূর্বাঞ্চলে আমি বারবার বলছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় হবে না, অন্তত এই ব্যাপারে একটু কঠোর হতে হবে, এদের ভয়ঙ্কর ভাবে প্রতিরোধ করতে হবে এবং এদের যাই খুশি হোক না কেন, কত ক্ষতি করতে পারে, কিন্তু এদের মিলিটারিলি এগুলোকে সমাধান করতে হবে। রাজনৈতিক ভাবে করলে সেটা আমরা অনেকদিন ধরে দেখি সাকসেস আসছে না। মানে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, আবার আরেকটা দল গড়ে উঠছে, এটা তো এদের আরো প্রলোভিত করছে। যাই বলে যে বলুক না কেন, আমি তো দেখতে পাচ্ছি লাস্ট 30 ইয়ার্সে উত্তর পূর্বাঞ্চলে উগ্রপন্থী সমস্যা কখনো সমাধান হয়নি, কিন্তু সরকারের কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়ে গেছে এদের ট্রিট করতে গিয়ে। তো সেটা আমি সারেন্ডারের আমি একদম পক্ষপাতী নই। বাংলাদেশে ওদের প্রশ্রয় দিচ্ছে, আগেও দিত। শেখ হাসিনা গভর্নমেন্ট এসে অনেকটাই ওদের টাইট করেছে, ওখান থেকে ওদের ক্যাম্প ট্যাম্প গুলো গুটিয়ে ফেলতে হয়েছে, বাধ্য হয়ে এরা সারেন্ডারের নাটক করছে। আবার যদি বাংলাদেশের প্রতিকূল অনুকূল যদি একটা আবহাওয়া পায়, আবার কিন্তু ওখানে সিকিউরিটি ফোর্সদের মারবে এবং ওখানে বড় বড় ক্যাম্প করে ফেলবে। সেটা আমি
আপনারা শুনলেন প্রাক্তন পুলিশ কর্তার বক্তব্য এবং নন্দন সরকার তিনি যেমনটা জানাচ্ছেন যে ইতিমধ্যে রাজ্য সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু আদতেও এই সমস্যার সমাধান হচ্ছে না। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই যে বক্তব্য তিনি পেশ করেছেন উগ্রপন্থার যে সমস্যা আমরা দেখতে পেলাম, জবনিকা পতন হলো ঠিকই, কিন্তু আদৌ কি এই সমস্যার সমাধান হবে নাকি রাজ্য সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচে হচ্ছে শুধু, কি বলবে? আসার পর জঙ্গি সমস্যা নিয়ন্ত্রণে কিছুটা হলেও তারা পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেই জায়গায় স্বাভাবিকভাবে সেক্ষেত্রে পুরোপুরি যে নিয়ন্ত্রণে কিন্তু জঙ্গি সমস্যা তা তো নয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর কিন্তু দেখা গেছিল উত্তর পূর্ব রাজ্যগুলি ত্রিপুরার সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর চুক্তি স্বাক্ষরিত হওয়া, যেটা তোমার দেখলাম যে গত 4 সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়েছে কেন্দ্র, রাজ্য এবং তোমার এনএলএফটি এটিটিএফ এর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা হচ্ছে 12তম। আর একটি কথা অস্বীকার করা যায় না যে 1960-এর দশকে তাদের কিন্তু আবির্ভাব ঘটেছিল ত্রিপুরা সশস্ত্র যে সংগঠন বা জঙ্গি গোষ্ঠী রয়েছে, এবং তারা কিন্তু সে সময় দাবি করেছে যে তারা স্বাধীনতা সংগ্রামী বলে তারা আখ্যা দিয়েছেন। এবং তাই নয়, সেক্ষেত্রে কিন্তু বহু গণহত্যা তারা সংঘটিত করেছেন রীতিমতো, এবং স্বাধীন রাজ্যের দাবিতে প্রথম উপজাতি উগ্রপন্থী তারা সংগ্রাম শুরু করেছিল সেই সময়টাতে। এবং সেক্ষেত্রে এই যে বিষয়গুলি হয়েছে তাকে কেন্দ্র করে রীতিমতো আবারও দেখা গেছে আত্মসমর্পণ তোমার এনএলএফটি এবং এটিটিএফ এর মধ্যে। এবং আজ যেটা আমরা দেখলাম যে জোনপুর জেলার টিএসআর 7ম বাহিনীর সদর দপ্তরে আজ একটি আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে তোমার উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা বলা চলে মুখ্যমন্ত্রী মানিক সাহা, একই সঙ্গে ছিলেন ত্রিপুরা পুলিশের মহানির্দেশক, পাশাপাশি ছিলেন মুখ্য সচিব। তাদের উপস্থিতিতে আজ আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যদিও তার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। সেই জায়গায় আজ যেটা আমরা খবর পাচ্ছি সূত্র মারফত যে 4 জন এনএলএফটি জঙ্গি নেতা এই আত্মসমর্পণে তারা অংশগ্রহণ করবেন, তারাও তাদের জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। সেক্ষেত্রে 400-এর অধিক তোমার এনএলএফটি জঙ্গিদের তোমার আত্মসমর্পণ করার কথাও রয়েছে। সেই জায়গায় আজকে দেখা গেছে 328 জনের উপস্থিতি এবং 328 জন জঙ্গি নেতা তারা ফিরে আসার কথাও ভাবছেন, এবং একই সঙ্গে তাদের মধ্য থেকে আজ যেটা দেখা গেছে 150 জনের অধিক অর্থাৎ 1.5 শতাধিক জঙ্গিরা আজকে তারা আত্মসমর্পণ করেছে। সেই জায়গায় একটি বিষয় না বললেই নয়। দেখো, গোটা বিষয় প্রসঙ্গে একটি কথা বলা যায় যে যেটা আমরা তোমার নন্দন সরকার প্রাক্তন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওনার সঙ্গে কথা বলার বার্তালাপের করার চেষ্টা করেছি, এবং উনি কিন্তু যথারীতি জানাচ্ছেন যে এটা সেক্ষেত্রে আত্মসমর্পণ শুধুমাত্র নাটক মঞ্চস্থ করা হয়েছে, কেননা সেটা কোনোভাবেই শুভ সংকেত নয়। এবং তিনি এটাও বলেছেন এটা শুধুমাত্র উৎসাহ প্রদান করা হচ্ছে তাদের ক্ষেত্রে, এবং তারা বলছেন যে যথারীতি তারা যারা আত্মসমর্পণ করেছে আজকে দিনে দাঁড়িয়ে তারা কিন্তু সেই ভাবনা চিন্তা করছেন না যে তাদের একটা চাকরি করতে হবে, সেই ভাবনা চিন্তা বা সেই মনোবল তাদের মধ্যে থাকছে না, কেননা তারা সেক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে যে 250 কোটি টাকা পুনর্বাসন প্যাকেজ তারা পেয়েছেন তার উপরে ভরসা করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা চেষ্টা করছেন। সেটা শুধুমাত্র তো আজকের নয় বা আজকের দিনে দাঁড়িয়ে এই যে প্রথমবার হয়েছে তা তো নয়। আমরা দেখেছিলাম যে এনএলএফটির সাথে শান্তি প্রক্রিয়া যেটা তোমার 2015 সালে শুরু হয়েছে, যার ফলে সেই সময়টাতে 88 জন এনএলএফটি সদস্য পূর্ববর্তীর অংশ হিসেবে 2019 সালে আত্মসমর্পণ করেছে। সেই জায়গায় আরো একবার দেখা গেছে আজকের দিনে দাঁড়িয়েও তাদের আত্মসমর্পণ শুধুমাত্র যে উত্তর পূর্বে শান্তি ফিরে আসবে সেটাও কিন্তু তারা সেক্ষেত্রে ভালো সংকেত পাচ্ছেন না, যেটা আজকে দাঁড়িয়ে বাংলাদেশ একদিকে যখন অশান্ত, সেখানে যখন এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক নয়, সেদিক থেকে দাঁড়িয়ে জঙ্গিদের আত্মসমর্পণ এবং আজকে জঙ্গিদের মধ্য থেকেও উঠে এসেছে যে তাদের একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করতে, এবং সেটা আমরা জানিও। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আদৌ কি সমস্যার সমাধান হলো নাকি তলায় তলায় তারা এই কাজকর্ম চালিয়ে যেতে পারে, কি মনে হয়? একদমই। দেখো, এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম নন্দন সরকারের সঙ্গে, তিনি কিন্তু একই কথাই বলছেন যে সেক্ষেত্রে কোনোভাবেই সমস্যার সমাধান নয়, শুধুমাত্র সেক্ষেত্রে তাদেরকে উৎসাহ প্রদান করার একটা প্রয়াস মাত্র, শুধুমাত্র নাটক মঞ্চস্থ করা হয়েছে। এই যে আজকে সারেন্ডার প্রক্রিয়া বা সারেন্ডার, সেটাকে কার্যত তিনি নাটক ভেবে দেখছেন। একটি জনজাতিকে ধ্বংস করে দেওয়ার প্রয়াস মাত্রে আজকের এই আত্মসমর্পণ। এর আগেও একই চিত্র তারা রেখেছেন, দীর্ঘ বছর ধরে সেই চিত্র তারা দেখে আসছেন। সেই জায়গায় এক প্রকার কোনো ক্ষেত্রে তো উত্তর পূর্বাঞ্চল শান্ত হয়নি, রীতিমতো আরো উস্কে দেওয়া হচ্ছে, যেটা আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ইউএস সরকার তিনি কিন্তু খোদ বা বাংলাদেশ সরকার খোদ কিন্তু দেখা গেছিল যে 7 সিস্টারকে এক প্রকার উত্তপ্ত করা বা কিভাবে তাদেরকে 7 সিস্টারকে অশান্ত করা যায় সেই প্রক্রিয়া তারা নিত্যদিন করছেন যথারীতি। এবং তাই নয়, পাকিস্তান রয়েছে তোমার চীনের মদত, তাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাত মিলিয়ে কার্যত 7 সিস্টার্সকে
যেটা তোমাকে বলছিলাম যে গত 4 সেপ্টেম্বর আমরা দেখলাম যে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহেব এবং এনএলএফটি যারা নেতা, এনএলএফটি জঙ্গি নেতা রয়েছেন, এটিটিএফ এর নেতারা রয়েছে, তাদের উপস্থিতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু সেই চুক্তি কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যিনি আমরা কথা বলেছিলাম পুলিশের দমদম সরকারের সঙ্গে, তিনি কিন্তু বিষয়টাকে খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছেন না। তিনি বলছেন শুধুমাত্র তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে এবং যারা এই যে গণহত্যা করা হয়েছে বা এই যে তোমার সশস্ত্র জঙ্গি সংগঠন, জঙ্গি গোষ্ঠী রয়েছে, যখন 1960-এর দশকে তাদের আবির্ভাব হয়েছে, সেই সময়টাতে তো বহু গণহত্যা তারা সংঘটিত করেছেন। তাদের যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার তো এখনো পর্যন্ত সেই অর্থে বিচার পায়নি। তাহলে আগামী দিন সত্যি কি বিচার পাবেন তারা? যদি নাই পেয়ে থাকে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই আত্মসমর্পণ কোন ভূমিকা গ্রহণ করে, সেই প্রশ্নটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোলা হয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এনএলএফটি এবং এটিটিএফ এর যারা জঙ্গি সংগঠন রয়েছে তাদের মধ্যে প্রায় 400 জঙ্গি আজকে নিজেদের অস্ত্র আত্মসমর্পণ করলো মুখ্যমন্ত্রীর হাতে এবং ঝুমপুই জেলাতে আজকে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হলো। তবে এরপরেও কি উত্তর পূর্বে যে জঙ্গি সমস্যা তাকে মিটবে নাকি এরপরেও জিয়ে থাকবে এই জঙ্গিদের ক্রিয়াকলাপ, একাধিক প্রশ্ন উঠে আসছে এই জঙ্গি আত্মসমর্পণকে ঘিরে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।